রূপালী সামিরাকে ডাক দিল। সামিরা রূপালীর আওয়াজ শুনে পেছনে তাকিয়ে ওদের দেখে দাঁড়ালো। আর সে এসেই বলল, কিরে, কোথায় ছিলি এতক্ষণ? তুই বলেছিলিস ক্যান্টিনে যাবি। তোর আসতে দেরি হচ্ছে দেখে আমরা গেলাম, গিয়ে দেখি তুই নেই। এখন তুই বাহির থেকে কোথায় থেকে আসছিস? সামিরা কিছুক্ষণ চুপ থেকে বলল, নাবিলকে খুঁজতে গিয়েছিলাম। কেন? তুই না ওর সাথে এখন থেকে তেমন কথা বলবি না বলেছিলি? হ্যাঁ বলেছি, কিন্তু এখন তো ওকে খুঁজে বের করতেই হবে, কারণ নাবিল আমাকে ভুল বুঝেছে হয়তো। কি? কেন? হঠাৎ ভুল কেন বুঝতে যাবে? সামিরা দীর্ঘশ্বাস ত্যাগ করে বলল, সে অনেক কথা, ক্যান্টিনে অনেক কিছুই হয়েছে। আচ্ছা, কি হয়েছে সেটা বলতো। অতঃপর সামিরা সবকিছু খুলে বলল। একদিকে ছেলেটার কথা শুনে যেমন হাসি পাচ্ছে, তেমনি নাবিলের জন্য খারাপ লাগছে। সারাদিন শেষে রাত 10টায় নাবিল বাড়ি ফিরেছে। কলিং বেলের আওয়াজে নাবিলের মা দরজা খুলে দেয়। দরজা খুলে তিনি চমকে যায়। এ কি তার ছেলের কি হয়েছে? নাবিল মায়ের দিকে এক পলক তাকিয়ে ঘরে প্রবেশ করলো। তার মা পেছন পেছন আস্তে আস্তে বলল, এইসব কি করে হলো নাবিল? তোর হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ করা কেন? কি হয়েছে তোর? বলতে বলতে নাবিলের মা কান্না করে দেওয়ার অবস্থা। নাবিল খুঁড়ে খুঁড়ে হেঁটে সোফায় গিয়ে বসলো আর বলল, পরে বলবো আম্মু, এখন তুমি আমার এজন্য এক গ্লাস পানি দাও, আর মাথা প্রচুর ব্যথা করছে, তাই কড়া করে একটা কফি বানিয়ে দাও। নাবিলের মা চলে যেতে নাবিল চোখ বন্ধ করে সোফার সাথে হেলান দিয়ে শুয়ে পড়ে আর ভাবছে আজকে সারাদিনের কথা। সামিরাকে সে নিজেই বেশ পরিবর্তন করতে বলেছিল, কিন্তু এইটাই তার জন্য কাল হয়ে গেল। এতদিন সামিরার জ্বালানোর গুলো প্রচুর ভালো লাগতো তার, শুধু সবার সামনেই দেখাতো যে সে প্রচুর বিরক্ত। কিন্তু আজ যখন সামিরা তার দিকে তাকিয়েও দেখেনি, তখন তার খুব খারাপ লেগেছিল। সে তো চেয়েছিল সামিরা পরিবর্তন হয়ে যাক, কিন্তু তাকে এইভাবে ইগনোর করবে এমন পরিবর্তন সে চায়নি। আমার ক্যান্টিনে কোনো ছেলে সামিরাকে প্রপোজ করতে দেখে যেমন রাগ উঠেছিল, তেমন খারাপও লেগেছিল। তাই তো সে ওখান থেকে সোজা জনির কাছে চলে গেছে। কোনো না কোনোভাবে রাগ ঝাড়তে হবে। জনির সাথে আগে থেকে শত্রুতা, তারপর নাবিলের দলের ছেলেদেরকে মেরেছে জনিরা, তাই আর থাকতে না পেরে জনির সাথে মারামারি করে। এক পর্যায়ে নাবিলকে জনি মাথায় আঘাত করে, আর মারামারিতে হাতে পায়েও বেশ আঘাত পায়। সেখানে নাবিলের পেছনে রাজ আহানও যায়, তাদেরও হালকা পাতলা চোট লাগে, তবে বেশি নাবিলের লেগেছে। তারা নাবিলকে হসপিটালে নিয়ে ব্যান্ডেজ করিয়ে আনে। নাবিল মায়ের ডেকে চোখ খুলে মায়ের হাত থেকে পানির গ্লাস নিয়ে পানিটুকু এক নিমেষে পান করে। মায়ের দিকে তাকিয়ে বলে, কফি কোথায়? চুলায় গরম পানি বসিয়েছি, একটু পরেই হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, আমি রুমে যাচ্ছি, তুমি নিয়ে এসো। না, এইখানে বস, একেবারে ভাত খেয়ে যাবি। তুই ঘরে গেলে আমি কফি দিয়ে আসবো। এমনিতেই এখন 10:30 বাজতে চললো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাত দাও। আয় তুই বস, আমি দিচ্ছি। হুম। নাবিল বসা থেকে উঠে আস্তে আস্তে টেবিলের সামনে গেল, একটা চেয়ার টেনে বসে পড়ল, আর তার মা ভাত বেড়ে দিল। এখন সমস্যা হলো খাবে কিভাবে। ডান হাতেই ব্যথা পেয়েছে, তাই হাত নাড়াতে একটু অসুবিধা হচ্ছে। তাই মায়ের দিকে করুণ চাহনি নিক্ষেপ করে বলল, আম্মু তুমি নিজের হাতে খাওয়াই দাও না, ডান হাতে তো ব্যান্ডেজ করা, তাই খেতে পারবো না। মা বলল। আচ্ছা ঠিক আছে। নাবিলের মা খাওয়াই দিতে দিতে বলল, এসব জখম কি করে হয়েছে? নাবিল মায়ের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে বলল, ও আসলে তেমন কিছু না, আজকে একটা আমাদের মিটিং ছিল, সেখানে তুমি তো জানো বাবু ভাইয়া এইবার কাউন্সিলর পদে দাঁড়াচ্ছে, তাই মিটিংটা হচ্ছিল। আর রেজা ভাইয়াও দাঁড়াচ্ছে কাউন্সিলর পদে, কিন্তু আজকে মিটিংয়ে রেজা ভাইয়ার মানুষরা এসে ঝামেলা করেছে, মারামারি হয়েছে অনেক, সেখানেই এই অবস্থা হয়েছে। নাবিল তো খুব সুন্দর করে মিথ্যা বলে দিয়েছে। এখন কথা হলো নাবিলের মা তা বিশ্বাস করলো কিনা। কিন্তু নাবিল যখন মায়ের দিকে তাকালো, তখন দেখলো তার মা তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। নাবিলকে বলল, তোর কথা আমি বিশ্বাস করতে পারছি না, কেন জানি মনে হচ্ছে তুই মিথ্যা বলছিস। যদি মারামারি হতো তাহলে এতক্ষণে পুরো এলাকা খবর হতো। সত্যি করে বলতো কিভাবে হয়েছে এসব? নাবিল এই ভয়টাই পাচ্ছিল, আর মনে মনে ভাবছে, কে বলেছিল একে আমার মা বানাতে? পুরোই একটা গোয়েন্দা। উফ, কিভাবে যে সব খেয়াল রাখে আল্লাহই জানে। কিন্তু মুখে কিছুই বলল না, ইনোসেন্ট ফেস করে বলল, আম্মু তাহলে তোমার কি মনে হয় এই যে আমি তোমাকে মিথ্যা বলছি, তুমি এতদিনে আমাকে এই চিনেছো? তুমি জানো না তোমার ছেলে যে মিথ্যা বলে না? নাবিলের মা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে নাবিলের দিকে।
কুচকানা ভ্রুজোড়া আরো খানিক কুচকে বলল, তুই কি আমার প্রশ্নের উত্তর দিয়েছিস নাকি উল্টা প্রশ্ন করেছিস? কোনটা করেছিস বলতো? নাবিল চোখে মুখে সামান্য বিরক্তির ভাব আনার চেষ্টা করে বলল, আম্মু, তুমি যেভাবে জেরা করছো মনে হচ্ছে আমি কোনো আসামি। তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে আকাশকে অথবা রাজকে অথবা আহানকে কল করে জিজ্ঞেস করে নাও। নাবিলের কথা বলার ধরন দেখে নাবিলের মা আর বেশি কিছু বলল না। নাবিলকে খাইয়ে দিয়ে ঘরে দিয়ে আসলো আর কফিও দিয়ে আসলো। নাবিল কফি শেষ করে বেশ কিছুক্ষণ বসেছিল। মাথায় প্রচুর যন্ত্রণা শুরু হয়েছে, তাই আর অপেক্ষা না করে শুয়ে পড়ল। সারাদিনের দুর্যোগ শেষ, এখন ক্লান্ত লাগছে, তাই শোয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। এদিকে সামিরা ছাদে বসে আছে। আজকে তার মনটাও প্রচুর খারাপ। কেন খারাপ তা জানে আবার জানেও না। এক নজরে আকাশবাণী চেয়ে রয়েছে। আকাশে মেঘ জমে আছে, পুরো আকাশ কালো মেঘে ঢাকা। ঠিক আকাশের মতো সামিরার মনের আকাশও কালো মেঘ ঢেকে রয়েছে। বুকের ভেতর এক তীব্র যন্ত্রণা, তীব্র আর্তনাদ ক্রমশ গ্রাস করে চলেছে তাকে। আজ খুব কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু না, সামিরা কাঁদবে না, কারণ সে তার মনকে সেই অনেক আগে শক্ত করে নিয়েছিল, যাতে অল্পতে তার কান্না না আসে। আকাশপানে তাকিয়ে এক নিঃশ্বাস ত্যাগ করল। হয়তো এই নিঃশ্বাস এতক্ষণ তার বুকের মধ্যে ভর করেছিল। ছাদে আরও কিছুক্ষণ বসে রুমে এসে ঘুমিয়ে পড়ল। আজকেও সামিরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠল, ফ্রেশ হয়ে এসে মাকে সাহায্য করলো। তারপর নাস্তা খেয়ে কলেজে বেরিয়ে পড়ল। আজকে সামিরা একটু তাড়াতাড়ি কলেজে চলে এসেছে। উদ্দেশ্য একটাই, আর তা হলো নাবিলকে সত্যিটা বলা। অনেকক্ষণ অপেক্ষা করলো, কিন্তু না, নাবিল এলো না, তার বন্ধুদেরও দেখলো না। আরশি আর রূপালী আসলে ওদের সাথে সামিরা ক্লাসে চলে যায়, কিন্তু বিহায়া মন ক্লাসেও বসছে না। মনে মনে ভাবতে লাগলো প্রথম যেদিন নাবিলকে দেখেছিল সেদিনের কথা। সেদিন সামিরা কলেজে ভর্তি হয়ে এসেছিল। ভর্তি হয়ে কলেজ থেকে বের হবে এমন সময় দেখলো কলেজ গেটে প্রচুর ভিড়। ভিড়ের কারণে সামিরা সামনে যেতে পারছিল না। তখন সামিরার পাশে দাঁড়ানো একটা মেয়ের থেকে জিজ্ঞেস করলো, আপু, এইখানে কি হচ্ছে আর এত ভিড় কেন? মেয়েটা সামিরাকে এক পলক দেখে মুচকি এসে দিয়ে বলল, আর বলো না, বাইরের ছেলেরা এসে এই কলেজের মেয়েদেরকে প্রচুর ডিস্টার্ব করে, তাই আমাদের কলেজের সিনিয়র ছেলেরা ওই বাইরের ছেলেদেরকে মারছে। ও আচ্ছা। সামিরা ভিড় ঠেলে আরেকটু সামনে গিয়ে দেখলো 4-5টা ছেলে 3টে ছেলেকে মারছে। তার মধ্যে সাদা শার্ট পরা, গায়ের রং হলুদ, চোখের মনি সামান্য ঘোলাটে একটা ছেলে সবার থেকে বেশি মারছে। ছেলেটাকে দেখেই সামিরা হাঁ করে তাকিয়েছিল, যেন সে কোথাও হারিয়ে গেছে। ছেলেটাকে আরেকটা ছেলে টেনে নিয়ে যেতে যেতে বলল, নাবিল ছাড়, অনেক হয়েছে, এইবার আরো মারলে নির্ঘাত মরে যাবে। নাবিল পেছনে ফিরে তাকিয়ে বলল, তুই আমাকে ছাড় রাজ, এদের মেরেই ফেলবো। আমাদের কলেজে এসে আমাদের কলেজের মেয়েদের হ্যারাস করবে, সেটা আমি কিছুতেই মানব না। বলতে বলতে রাজ নাবিলকে নিয়ে চলে গেল। আস্তে আস্তে ভিড় কমে এলো, কিন্তু সামিরা দাঁড়িয়ে থাকলো আর মুচকি হেসে বিড়বিড় করে শুধু বলছিল, লুক লাইক আ মিস্টার ভিলেন। সামিরা, সামিরা, কিরে কোথায় হারিয়ে গেলি? ক্লাস থেকে স্যার চলে গেছে সেই কখন, আর তুই এখনো কি ভাবছিস? চল বাইরে, এখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের ক্লাস। রূপালী কথায় সামিরার ধ্যান ভাঙে। পুরো ক্লাসে চোখ বুলিয়ে দেখলো সত্যি সবাই চলে গেছে, তাই রূপালীকে বলল, না কিছু না, আচ্ছা চল বাইরে যাই। চল। এখন 1:15। কলেজ ছুটি হয়েছে আরও 15 মিনিট আগে, কিন্তু সামিরা এখনও কলেজে রয়েছে। সে সব জায়গায় নাবিলকে খুঁজেছে, কিন্তু নাবিলকে কোথাও দেখতে পেল না। তাই মনটা কেমন জানি করছে। আজকে সামিরার কিছুই ভালো লাগছে না। সে সকাল থেকেই কেমন যেন অন্যমনস্ক হয়ে রয়েছে। রূপালী ও আরশি তা খুব গভীরভাবে লক্ষ্য করেছে। দুজন সামিরার দুই পাশে বসলো। আরশি সামিরাকে উদ্দেশ্য করে বলল, শামু, কি হয়েছে তোর? সেই সকাল থেকে দেখছি কেমন উদাসীন হয়ে রয়েছিস। আরশির কথার পিঠে রূপালীও বলল, হ্যাঁ শামু, বল কি হয়েছে? দেখ, আমাদের মধ্যে তুই একমাত্র চঞ্চল, আর তুই আমাদের প্রতিদিন হাসি খুশি রাখিস, কিন্তু আজকে তোর এমন নীরবতা আমরা মেনে নিতে পারছি না। প্লিজ বল, তোর কি হয়েছে? সামিরা রূপালী ও আরশির দিকে তাকিয়ে নিচের দিকে তাকালো আর বলল, নাবিলকে নিয়ে ভাবছি, গতকালের পর থেকে ওকে আর দেখিনি। কি হয়েছে ওর? কোথায় আছে? কি করছে? কিছুই বুঝতে পারছি না। সে কি আমাকে ভুল বুঝে সামনে আসছে না, নাকি অন্য কারণে? আরশি সামিরার এক হাতে নিজের হাতে নিয়ে বলল, এই ব্যাপার, আচ্ছা ওর জন্য চিন্তা করতে হবে না, হয়তো কোনো কাজে বিজি আছে। রূপালীও বলল,
হ্যাঁ, সে ঠিকই বলেছে। নাবিল হয়তো বিজি আছে, আর তুই তো জানিসও রাজনীতির সাথে জড়িত, তাই হয়তো বেশি বেশি। আরশি বলল, আর তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এখন চল, পুরো ক্যাম্পাস খালি হয়ে গেছে, শুধু আমরাই আছি। পরে কিছু হলে শেষ। সামিরা আস্তে করে বলল। চল। কেটে গেছে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের মধ্যে নাবিল একদিনও কলেজে আসেনি। সামিরা প্রতিদিন অধীর আগ্রহ নিয়ে বসে থাকতো, এই বুঝে নাবিলকে এক ঝলক দেখতে পাবে। কিন্তু না, সামিরার ভাবনাকে ভুল প্রমাণিত করে নাবিল আসে না। সামিরা কয়েকদিনে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, আর না ঘুমিয়েছে। প্রতিদিন ঘুমানোর সময় ভাবতো নাবিল পরের দিন কলেজে আসবে, ওকে দেখতে পাবে, এতদিন কোথায় ছিল জিজ্ঞেস করবে, আর ওই দিন যে নাবিল ভুল বুঝেছিল সেটাও ক্লিয়ার করে বলবে। কত শত মনকে বুঝিয়ে সুঝিয়ে ঘুমাতো। সকালে উঠে আবার তাড়াতাড়ি করে কলেজে যেত, কিন্তু না, নাবিলের দেখা একদিনও পায়নি। আজকেও সেই একই অবস্থা। নাবিলকে নিয়ে ভাবতে ভাবতে সামিরা নিজের দিকে নজর দিতেও ভুলে গেছে যেন। আগের মতো সেই চঞ্চলতা নেই তার মধ্যে। আরশি আর রূপালীও তা বুঝতে পারে, তাই তারা আজকে প্ল্যান করেছে সামিরাকে নিয়ে ঘুরে বেড়াসবে। যে করে হোক সামিরার মুখে হাসি ফোটাবে। যেই ভাবা সেই কাজ। কলেজ শেষে সামিরাকে নিয়ে তারা প্রথমে গেল হোসাইন স্কয়ার। যদিও সামিরা যেতে চায়নি, তবুও জোর করে নিয়ে গেছে। হোসাইন স্কয়ারে গিয়ে 3 জনের জন্য 3টে একই রকমের পায়েল কিনল। সামিরার আবার পায়েল খুব পছন্দ, না হলেও তার ঘরে 15 থেকে 20টা পায়েল আছে। আপনাদের লেখিকাও কিন্তু খুব পছন্দ, তার কাছে 20টার মতো পায়েল আছে। পায়েল দেখে সামিরা খুব খুশি হলো। তার অনেকটা জিনিস খুবই পছন্দ, তা হলো ঝুমকো চুড়ি। আর সে সামিরাকে নিয়ে অন্য দোকানে গেল। সেই সুযোগে 1 ডজন সিলভার কালারের ঝুমকো চুড়ি কিনে নিল রূপালী। সেগুলো সামিরাকে দেবে বললে ভুল হবে, সামিরাকে সেগুলো দিয়ে চমকে দেবে। তারা অনেক কিছুই কেনাকাটা করে। পরে হুসাইন স্কয়ারের আগে হোস্টেলের জামান আছে, সেখানে গেল। সামিরার এইসব কিছু বেশ বিরক্ত লাগছে, তবুও বান্ধবীদের মন রক্ষাতে যেতে হচ্ছে। জামানে গিয়ে 3টে মিক্সড ফ্রুট 3টে কফি অর্ডার দিল। সেখানে রূপালী চুড়িগুলো সামিরাকে দিল। সামিরা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি এইগুলো? রূপালী হাসি হাসি ফেস নিয়ে বলল, আগে প্যাকেট খুলে দেখ, তাহলে বুঝবে। সামিরা আর কথা না বাড়িয়ে প্যাকেট খুলল আর দেখলো ঝুমকো চুড়ি। তা দেখে খুশিতে সামিরার চোখ মুখ চিকচিক করে উঠল। ওয়াও, ঝুমকো চুড়ি অনেক সুন্দর। সামিরার খুশি দেখে আরশি ও রূপালীও খুশি হলো। রূপালী বলল, এগুলো তোর জন্য? সত্যি, থ্যাংক ইউ সো মাচ। রূপালী কপাট রাগ দেখিয়ে বলল, লাত্তি খাবি একটা বেয়াদব মেয়ে। সামিরা কিউট ফেস করে বলল, কেন, আমি কি করলাম? কুত্তি, তুই থ্যাংক ইউ বলছিস কেন? তুই জানিস না দোস্তির মধ্যে নো থ্যাঙ্কস নো সরি। সামিরা হেসে দিয়ে বলল, লাভ ইউ দোস্ত। তোদের জন্য লাভ ইউ। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে তারা বের হলো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এতক্ষণ আড্ডা দিয়ে সামিরার মন একদম ফ্রেশ হয়ে গেছে। তারা বের হওয়ার সময় দেখলো নাবিল রাস্তার ওপারে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে কার সাথে। সামিরা বলল, এই তোরা দাঁড়া, আমি নাবিলের সাথে কথা বলে আসি। কিন্তু সামিরা কারো কথা না শুনে দ্রুত রাস্তার ওপারে চলে গেল, গিয়ে নাবিলের সামনে দাঁড়ালো। হঠাৎ সামিরাকে নিজের সামনে দেখে নাবিল চমকে উঠল। কিছুক্ষণ সামিরার দিকে তাকিয়ে মোবাইলের কল কেটে মোবাইল পকেটে রাখলো। নিজেকে সামলে নিয়ে বলল, তুমি তুমি কি করছো এখানে? সামিরা নাবিলের দিকে নজর রেখে শান্ত স্বরে বলল, আমার কথা ছাড়ুন, আগে আপনি বলুন, আপনি এতদিন কোথায় ছিলেন? কলেজে কেন আসেননি? আপনি জানেন আমি প্রতিদিন আপনার জন্য অপেক্ষা করেছিলাম। আমি কেন কলেজে যাইনি তা পরে বলবো, তার আগে বলো তো তুমি কেন অপেক্ষা করেছিলে আমার জন্য? সামিরার রাগ উঠে গেল, তবুও শান্ত সুরে বলল, আশা করি আপনি খুব ভালো করেই জানেন যে আমি কেন অপেক্ষা করেছিলাম। না তো আমি জানি না, জানলে তো জিজ্ঞেস করতাম না। মিস্টার ভিলেন, আপনি আমাকে রাগাবেন না। আপনাকে কতবার বলতে হবে যে আমি আপনাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই অপেক্ষা করেছি। নাবিল তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তাই নাকি? তুমি তাহলে এখনো আমাকে ভালোবাসো? আর আমি ভাবলাম তুমি ওই ছেলেটার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছো আর আমাকে ভুলেও গেছো। সামিরা রাগ যেন চরমে উঠে গেল, তবুও রাস্তা বলে সিন ক্রিয়েট করতে চাচ্ছে না, তাই নিজেকে শান্ত রেখে বলল, কেন আমি অ্যাকসেপ্ট করব? আপনি জানেন না আমি আপনাকে ভালোবাসি, তাহলে আপনি ভাবলেন কি করে আমি এই প্রপোজাল অ্যাকসেপ্ট করব? আমি তো ভাবলাম
ওই আমার মনের মতো হতে বলেছি, তাই আমাকে ভুলে অন্য কাউকে অ্যাকসেপ্ট করবে। সত্যি আমার রাগ হচ্ছে প্রচুর। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।